বন্ধু, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি আরো একটি প্রেমের গল্প। এই প্রেমটা ঠিক অত ছোট, মানে গত সপ্তাহে যে ছোট বয়সী দুটি বাচ্চা ছেলে মেয়ের একটা প্রেমের গল্প শুনিয়েছিলাম, অত ছোট ছেলে মেয়েদের নয়, তাদের থেকে একটু বড় ছেলে মেয়েদের, এবং দিনটাও আরো কিছুটা এগিয়ে, অর্থাৎ সে সময় মেয়েদের 18 বছর নিয়ম হয়েছে বিয়ে হওয়ার, যেটা আগের সপ্তাহের গল্পে ছিল না। আজকে তাহলে আপনাদেরকে শোনাচ্ছি বুদ্ধদেব বসু রচিত বোন গল্পটি। তাহলে আজকের গল্প শুরু করা যাক। জানো তো কেমন করে ওই নৈনিতাল যাবার পথে এক স্টেশনে এক বেটা গোরা সাহেব তার কামরার জানলায় উঁকি মেরেছিল। তিনি তো প্রায় চিৎকার করে উঠেছিলেন আর কি। এমন সময় কমলা লেবুর খোসা ছাড়াতে ছাড়াতে মিস্টারের আবির্ভাব। রাঙামুখো কুত্তাটাকে দেখে তার মুখ একেবারে রাঙা হয়ে উঠল। কি করলেন জানো? করলেন কি, এক টুকরো লেবুর খোসা নিয়ে পেছন থেকে দিলেন বেটার চোখে ছিটকে। ব্যাস, তারপরে গোরা সাহেব চোখ কচলাতে কচলাতে আই এম ভেরি সরি বলে আর কুল পায় না। তারপর কেমন করে যেন দুজনের মধ্যে আবার ভাবটাব হয়ে গেল। তারপরে সাহেবটা সেই কামরাতেই উঠল, সারাক্ষণ ধরে শুধু হাসি গপ্প। তারপরে যখন সাহেব নেমে গেল, নামবার সময় মিস্টারের সৌজন্য, ইংরাজি উচ্চারণ, এই সমস্ত যা তারিফ করছিল না। ছোটদি এইসব গল্প করছিলেন। ছোটদি মানে অমলা। আর তাকে ঘিরে গোল হয়ে বসে শুনছিলেন অমলার মা, পিসিমা, ডলু, পুকু, পারুল, কমল আর লিলি। হ্যাঁ, লিলিও শুনছিল বইকি, যদিও এ গল্প সে এর আগে 19 বার শুনেছে। তবুও, কিন্তু কানে শুনলে কি আর চোখে দেখা যায় না? তাই তো ঘড়ির কাঁটা 7টা বাজো বাজো হতেই খুকু ফ্যাক করে চিৎকার দিয়ে উঠল। গল্পে বাধা পড়ল। নিঃশ্বাস নেবার জন্যও ছোটদির একটু ছাড় দরকার ছিল। ছোটদি বললে, এই কি হলো কি? খুকু বলল, ডলুটা আমায় চিমটি কেটেছে মা। কে বা কানে তোলে ডলুর প্রতিবাদ। মা ডলুকে ধমকালেন, হ্যাঁ, দোষ করে আবার মিথ্যে কথা বলা হচ্ছে, চুপ করে থাক, নইলে থাপ্পড় খাবি। ছোটদি ঝাঁকুনি দিয়ে বললেন, ইস, ছেলেপিলের কান্না থামা না রে লিলি। লিলি কিন্তু আদর্শ দিদি। চট করে খুকুকে কোলে তুলে নিয়ে বললে, চল তোকে খাইয়ে আনি, ডিম ভাজা খাবি নে? ডলুর আজকে ডিম পাবে না, ওর ভাগেরটা তোর। খুকুকে নাচাতে নাচাতে লিলি নেমে গেল। অমলা শুরু করলে, বুঝলে মা, তারপর রান্না না হয়ে থাকলে লিলি আর কি করবে? যত দোষ ওই রামের মার। জানে সন্ধে হলেই ছেলেপিলেদের ঘুম পায়, তবুও একদিন যদি তার রান্না হয়। নিতান্তই চটে গিয়ে খুকুকে নিয়ে সে বাইরের ঘরে গেল। 7:05। জানালাগুলি ও পাখাটা খুলে টেবিলের ধারে গিয়ে বসল। দরজাটা বন্ধই থাকলো। টেবিলের উপর একটা খবরের কাগজ। খুকুর কান্না এতক্ষণ থেমে গিয়েছিল। সে ওপরে মার কাছে ফিরে যাবার জন্য দিদির কোল থেকে পালাই পালাই করছিল। লিলি আদর্শ দিদি কিনা, কিছুতেই ওকে যেতে দেবে না, গেলেই ঘুমিয়ে পড়বে, আর তারপর খাওয়া নিয়ে যত ভজঘট। কিন্তু অবোধ খুকু সে কথা কি আর বোঝে? 7:12। হগত্যা, কি ছাই কাগজ, সেটাকেই খুলতে হলো খুকুকে পোষ মানাবার জন্য। ছবি দেখে খুকু তো মহা খুশি। এটা কি লিলি দিদি? এরোপ্লেন? এই দালিওয়ালা লোকটা হাসছে কেন? এই কুকুরটা কি সুন্দর। 7:15। কোনো কোনো লোকের উপর লিলির এমন রাগ হয়, বিশেষ করে তাদের উপর যারা কথা দিয়ে কথা রাখে না।
অথচ সেদিন হাসনুহানাদের বাড়ি থেকে ফিরতে একটু দেরি হয়েছিল, ওরা কিছুতেই ছাড়ে না। কি বলেই বা হঠাৎ করে চলে আসা যায়, এইসব কথা কি আর কেউ বোঝে? সেই নিয়ে তো কত। দরজায় হুট করে একটু শব্দ হলো। হঠাৎ খুকুর কৌতূহল নিবারণে আদর্শ দিদির বিপুল আগ্রহ দেখা গেল। হ্যাঁ, এটাই তো হচ্ছে এরোপ্লেন। এই যে পাখার মতো দুটো দেখছিস, এই দুটো চালিয়ে আকাশে ওড়ে, ঘন্টায় 100 মাইল। খুকু বলল, মোটে 100 মাইল? আমি হলে তো 26,000 মাইল উড়ে বেড়াতাম বো 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 করে। আবার দরজায় খুট করে শব্দ। লিলি বলে, ধুর বোকা। তারপর লিলি উঠে গিয়ে দরজার খিল খুলে দিয়ে নীরবে এসে বসল। এইবার ঘা পড়ল জোরে। দরজা খুলে গেল। চারিদিক অবশ্য কাঁচ দিয়ে ঢাকা। দেখো লিলি দিদি, এই পিত্তিটা এসেছে। পিরটি বা প্রীতি, নামটা আসলে প্রীতিশ। প্রীতিশ মৃদু স্বরে জিজ্ঞেস করল, দরজাটা খোলাই ছিল নাকি? খুকু অবাধে বলে যেতে লাগলো, না পিত্তিদা, লিলি দিদি এই মাত্র উঠে। হ্যাঁ, এই মাত্র উঠে। তুই দেখেছিলি? চুপ থাক, ফাজিল মেয়ে। খুকুও ছাড়বার পাত্র নয়, তবু আস্তে আস্তে বলতে আরম্ভ করলো, হ্যাঁ সত্যি তো। প্রীতি খুকুর চেয়েও আস্তে বলল, কি হয়েছে তোমার? হবে আবার কি, সেই কখন থেকে। যাও, এখন আর কি হয়েছে জিজ্ঞেস করতে হবে না। ওহো, এই ব্যাপার। প্রীতি এতক্ষণে সহজভাবে নিঃশ্বাস টানতে পারলে। এতক্ষণ তার যা ভয় হচ্ছিল, বুঝি তার সেই চিঠিটা। যাক, প্রীতি বললে, আমি বুঝি ইচ্ছে করে দেরি করেছি, পথে আসতে আসতে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। লিলির গলা কেঁপে উঠল। বাসটার টায়ার ফেটে গেল, সারাতে পুরো 15 মিনিট। সে একেবারে যাতা কাণ্ড। হ্যাঁ, কলকাতা শহরে বুঝি একখানাই বাস চলে আজকাল। প্রীতি চুপ করে রইল। না হয় ফেরবার সময় আমার কাছ থেকে 2 আনা ধার নিতে, কাল আমি ঠিক ফেরত নিতাম। পয়সার প্রতি আমার বেজায় লোভ কি না। প্রীতি তবুও নিরুত্তর। না হয় একদিন হেঁটেই ফিরতে। আজ তাই যাব। কেন শুনি? তারপর গলার আওয়াজে স্বাভাবিকতা আনার চেষ্টা করে বললে, আমার বাক্সে 10 টাকা জমেছে, তুমি নেবে না? এই এমনি করে তোমার হাতে গুজে দিই, তবু তুমি নেবে না? এরপর এরা পরস্পরের হাত নিয়ে যে কাণ্ডটা করতে লাগলো, ভাগ্যিস খুকু ছাড়া আর কেউ দেখেনি, নইলে সবাই বলতো, কি ছেলে মানুষই, এমন একটা কি বা দোষ। একদিন না হয় 15 মিনিট দেরি করে ফেলেছে, তা 15 মিনিটই তো, তার বেশি তো নয়। আর ইচ্ছে করেও তো করেনি। বাসটার টায়ার না ফাটলে তো দোষটা কার? পকেটে তার পয়সা না থাকলে সে দোষটাই বা কার? তাছাড়া দোষ করে ফেলেছে, বেচারার করুণ মুখ দেখলে দয়াও হয়। লিলি কেন, কারই বা হয় না? তবে অনেকেরই তো আবার নাও হতে পারে, কিন্তু লিলি তাদের মধ্যে নয়। লিলি ক্ষমাশীল, লিলি মহানুভব। অল্পেতেই ওর করুণা হয়, বড় সহজেই ক্ষমা করে ফেলে। তাই হঠাৎ হাত সরিয়ে নিয়ে লিলি বললে, আচ্ছা, এইবারের মতো ক্ষমা করলুম, এখন বসতে পারো। তারপর খুকুকে কোলের কাছে টেনে আদর করতে করতে বললে, দেখলে আমার মন কেমন উদার, একটুও ঝগড়া করলুম না। প্রীতি বললে, ভারী তো, আমি বুঝি আর ক্ষমা করিনি? এর চেয়ে অনেক গুরুতর অপরাধ আমি ক্ষমা করেছি। ও মা, কবে আবার? লিলি তো অবাক। মেয়েরা সুবিধা মতো নানা কথাই ভুলে যায়, বিশেষ করে যেসব কথা অন্যের মুখে শুনতে তাদের ভালো লাগে। প্রীতি তা জানে, তাই সে বিস্তৃত বর্ণনা শুরু করলে, এই যে একবার 1 মাস ধরে কালা জ্বরে ভুগলাম। একবারও দেখতে যাওয়া হয়েছিল কি? হ্যাঁ, ছোট ভাইকে রোজ পাঠানো হতো বটে,
কখনো চিঠি দিয়ে, কখনো এমনি, কিন্তু নাও তো বাঁচতে পারতাম। আমার যে মেসোমশাই বছরে একবার বিজয়া দশমীর দিন আমাদের বাড়িতে আসেন, তিনিও তিনিও 3 দিন এসেছিলেন। এমনকি পাশের বাড়ির গিন্নি একবার খোঁজও নিয়েছিলেন। রোজই ভাবতাম, মানুষ মরে গেলে তো আর চোখে দেখতে পায় না। হ্যাঁ, অমন দূরে থেকে দোষ দিতে সবাই পারে। যারা জানে বাঙালি মেয়েদের কত অসুবিধা, তারাই কিনা। চুপ, এখন তোমার পাট নয়, বসো। সবই আসছে ধীরে ধীরে। প্রথম ইঞ্জেকশনটা দেওয়ার পরে জ্বরটা একটু কমলো। প্রতিজ্ঞা করলাম, না আর নয়। তৃতীয় ইঞ্জেকশনের পর জ্বর গেল ছেড়ে, চাঙ্গা হয়ে উঠলুম। ভাবলুম ভালো হয়ে উঠেই একদিন আচ্ছা করে বকে দিয়ে আসবো। 7 দিন ধরে তার তালিমও নিলুম। তারপর একদিন ভাত খেলুম। কত যে প্রার্থনা করেছি, কবে গিয়ে যে মনের ঝাল ঝাড়তে পারবো। সেই সেই সেদিন তুমি যখন এলে, মাথায় রুমাল বাঁধা, কি কাহিল, কালো শুকনো মুখ দেখে এমন মন খারাপ লাগছিল। অথচ সবে সেরে উঠেছ ভেবে ফুর্তিও হচ্ছিল। সে যে সে যে কি ভারী একটা অদ্ভুত। সেদিন তোমার চোখে জল দেখেছিলাম। আমার সেই অনেক সাধের বকুনিগুলো কোথায় যে উড়ে গেল, চিহ্নও খুঁজে পেলাম না। নিমেষে ক্ষমা করে বসলুম। সে কথা মনেই রইল না। বরঞ্চ হোঁচট খেয়ে তোমার পা যে মুচকে গিয়েছিল। তোমার আবার সবেতেই বাড়াবাড়ি, ভারী না একটু। এদিকে অমলা ডাক দিল, এবেলা ডাক এসেছে লিলি? এসেছে ছোটদি, কিন্তু শ্রীশবাবুর কোনো চিঠি আসেনি। অমলা এগিয়ে গিয়ে টেবিলের উপর কনুইয়ে ভর দিয়ে দাঁড়ালো। খুকুকে খাইয়েছিস? রান্না হয়নি তো। না, হয়নি। রামের মা প্যান প্যান করছে শুনেই তো এলাম। ছেলে পিলেদের আগে খাইয়ে নেয় না, শেষে সবাই একসঙ্গে আসে, অথচ 2টোর বেশি 3টে হাত তো সে গজাতে পারে না। ও, রান্না হয়েছে নাকি? তবে যাই। গল্প করতে বসলে সব আকাশে বৃহস্পতি। কেন এতক্ষণ ওকে খাইয়ে আনা যেত না? ও যে ঝিমুচ্ছে সেদিকেও তো খেয়াল নেই তোর। খালি গপ্প করলেই দিন কাটে নাকি? যা, শিগগির যা ওকে নিয়ে। পারুল, কমল ওদেরকেও ডেকে আন। আমরা ছোট ছিলাম যখন কোনো কাজ আমাদের বলতে হতো না। তোরা যা দিনকে দিন হচ্ছিস। খুকু বাস্তবিকই ঝিমুচ্ছিল। লিলি ওকে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেল। প্রীতি জানে যে রান্নাঘর চমৎকার জায়গা। প্রীতি যদি শুধু একবার মুখ ফুটে বলে যে তার খিদে পেয়েছে, তাহলে বাকি ব্যবস্থা লিলিই করতে পারবে। কিন্তু ওদের প্রেমের তখন সবে শৈশব, একটুও ঠান্ডা সয় না। অমলা টেবিলের উপর তার চিৎ করা বাঁ হাতখানি মেলে ধরে জিজ্ঞেস করলে, প্রীতি, তুমি হাত দেখতে পারো? রসনার পরিচালনায় প্রীতির উৎসাহ ছিল না। সে মাথা নেড়ে বলল, না। জানো না? আমি মোটামুটি জানি। এসো তোমায় শিখিয়ে দিই। প্রীতি ভাবছিল, পানের আশা যখন নেই, জলমগ্ন হয়ে আর লাভ কি, এই বেলা সরে পড়া যাক। প্রীতি বলল, শ্রীশবাবু ভারী অদ্ভুত লোক, কিন্তু বউকে নিয়ে যাওয়ার গরজ তার নেই। অমলা তার পুরু নরম বাঁ হাতের চেটোয় ডান হাতের বেটে ও মোটা একটা আঙুল চালাতে চালাতে বলল, এই যে খুব একটা স্পষ্ট রেখা দেখছো, হিন্দু মতে এটা হচ্ছে ভাগ্য রেখা। আসলে এটা হার্ট লাইন। এটা ওঠে প্রায় কবজির ওপরের দিকে। এই দেখো না, আমারটা মাঝপথেই হারিয়ে গেছে। কই দেখি, তোমারটা দেখি। প্রীতির তখন মনে পড়েছে যে পকেটে তার একটি পয়সাও নেই। যা থাকে কপালে, হেঁটেই লম্বা দেবে। প্রীতির ভাগ্যরেখা এতই সূক্ষ্ম যে তা আবিষ্কার করার জন্য হাতখানাকে 2 হাতে টেনে ধরে খুব নিচু হয়ে দেখতে হচ্ছে। প্রীতি হঠাৎ টের পেলে যে তার নাকের ঠিক নিচে অমলার কালো মাথাটা। সে শশব্যস্ত হয়ে বলে উঠল, আপনার ভারী অসুবিধা হচ্ছে, বসুন না ছোটদি। রাত্রিরে ভালো মতো বোঝা যায় না।
একদিন সকালবেলা এসো, তোমার হাত দেখে সব বলে দেব। সব শুনে কোনো কাজ নেই প্রীতির। সে জানে হাত দেখা বাজে, তবুও তার যেন কেমন ভয় করতে লাগলো। হাতখানা তক্ষুনি সরিয়ে না নিয়ে পারলে না, একটু অভদ্রভাবেই মনে মনে ভাবলে, এই এক রাজার মুল্লুকে হেঁটে পাড়ি দেওয়া সম্ভব? আরো বিশেষত যাবার সময়। আসতে গেলে স্বচ্ছন্দে হেঁটে আসা যায়, বোধ করি লাফাতে লাফাতেও সে আসতে পারত, কিন্তু যাওয়াটা অন্য কথা। অগত্যা লজ্জার মাথা খেয়ে বলে ফেলল, আমাকে 2 আনা ধার দিতে পারেন ছোটদি? আমার বাস ভাড়া নেই। অমলা সোজা হয়ে দাঁড়িয়ে বললে, নেই? অথচ তুমি এত দূরে এসেছো, রোজই এরকম করে থাকো নাকি? প্রীতির কান লাল ও গরম হয়ে উঠল। যে ছেলে জীবনে প্রথম প্রেমে পড়েছে, একটুতেই তার অপমানে লাগে। সে ভীষণ গম্ভীরভাবে জবাব দিল, না, আর কখনো এরকম হয়নি। ও কি, চটলে নাকি? অমলা হাসতে হাসতে প্রীতির চুলগুলো ধরে নাড়া দিল। পয়সা আমি তোমায় দেব, কিন্তু এক শর্তে। প্রীতির মনে হলো তারও হাসা উচিত, কিন্তু চট করে গাম্ভীর্যটা সরাতে পারল না। জিজ্ঞেস করলো, সেটা কি? আমাকে তুমি নাম ধরে ডাকবে, আর তুমি বলবে। কেন, বয়সে তো আপনিই বড়। হ্যাঁ, বড় না ছাই, 6 না 7 মাসের মোটে বড়। আজকালকার দিনে ওসবকে আর বড় বলে না। ছোটদি, আপনি শুনতে শুনতে হয়রান হয়ে গেলুম। মনে হয় কতই না যেন বুড়ো হয়ে গেছি। 2 আনার পক্ষে এ বড় বেশি সুদ। প্রীতি এতে রাজি নয়। একেই তার কিছুই ভালো লাগছে না, তার উপর ছোটদি এত বাজে বকতে পারে না। এবার আর না পালালেই নয়। ঠিক করলো হেঁটেই যাবে সে। প্রীতিকে উঠে দাঁড়াতে দেখে অমলা বললে, যাচ্ছ নাকি? পয়সা নিলে না? আমি তো আপনার শর্তে রাজি হইনি। প্রথমটাই একটু বাঁধো বাঁধো ঠেকে, একটু চেষ্টা করো, অভ্যেস হয়ে যাবে। একটু বসো, আমি আসছি। অমলা যখন ফিরে এলো, তার ঠিক 3 সেকেন্ড আগে প্রীতি লিলির হাত থেকে একটা টাকা নিয়ে অদৃশ্য হয়ে গেছে। অমলা জিজ্ঞাসা করলো, প্রীতি কোথায় রে? লিলি বলল, চলে গেছে। চলে গেছে? কখন? এই তো, এই মাত্র। কি করে গেল? ওর না পয়সা ছিল না? লিলি ঢোক গিলে বললে, ওর উপরের পকেটে নাকি একটা সিকি ছিল, আগে টের পাইনি। ছোটদি দাঁতে দাঁত চেপে কি যেন একটা উচ্চারণ করলেন, লিলি ঠিক বুঝতে পারল না। মা, তুমি কিন্তু ভারী কেয়ারলেস। অমলার মুখে এই অভিযোগ শুনে মা তো অবাক। কেন রে, কি করেছি আমি, বা কি বা করিনি? অমলা তার চুলের বোঝা পিঠের উপর ছেড়ে দিয়ে বললে, মেয়ে, তুমি মানুষ করতে জানো না। মা হেসে উঠে বললেন, কেন, তুমি নিজে মানুষ হওনি, না অন্য কারোর পেটে জন্মেছিলে? আমার কথা আলাদা মা। আমাদের সময় ঘর ভরা ছেলে মেয়ে ছিল, তুমি সব সময় আমাদের দেখাশুনো করতে পারতে। তাছাড়া 14 বছর পড়তেই তো আমার বিয়ে হয়ে যায়। মা চুল নিয়ে বিনুনি বাঁধতে বাঁধতে বললেন, তুমি আর তোমার দিদিরা অনেক আদর পেয়েছো, তা ঠিক, কিন্তু লিলি ওরাও তো কিছু কষ্টে নেই। অমলার ঠোঁটের উপর দিয়ে যে বাঁকা হাসিটা খেলে গেল, মা তা দেখতে পেলেন না। না না, কষ্টে থাকবে কেন, সুখেই তো আছে। কিন্তু সুখেরও বাড়াবাড়ি ভালো নয় মা। তুমি 2 দিনের জন্য এসেছো, তাই তোমার বাড়াবাড়ি দেখতে লাগছে। যদি সব শুনতে আমি চাই না মা। এখন আমি তো আর এ বাড়ির কেউ নই। পরের কথা শুনবার আমার কোনো মাথা ব্যথাও নেই। যা চোখে পড়ে তাই বললাম, এই যা। এত বড় মেয়ে যার, সেই মায়ের একটু ভ্রুক্ষেপ নেই, এমন আর দেখিনি বাপু। এত বড় আবার কে? লিলি? ও তো সবে 15 পা দিয়েছে, এখনই ওর বিয়ে। বিয়ে দাও বা না দাও সে তোমার হাত, কিন্তু সে তো আর শিশু নয়। ওর বয়সে আমার 1 বছর কারাবাস হয়ে গেছে, আর লিলি তো দিব্যু স্কুল যাচ্ছে।
আর গপ্প করে দিন কাটাচ্ছে। মা বললেন, শ্রীশের মতো ভালো পাত্র পেয়েছিলাম বলেই তো ছাড়তে সাহস হয়নি। লিলির জন্য আর তেমন পাচ্ছি কই। এই বছরে হাওয়া অনেক বদলে গেছে। 18-র আগে বিয়ের কথা এখন আর কেউ ভাবে না। লিলিও কেমন যেন বয়সে বাড়ছে, কিন্তু বড় হচ্ছে না। এখনো কিরকম ছেলে মানুষই, দেখিসই তো, ভাবতে অবাক লাগে। ওর বয়সে আমার একটি মেয়ে হয়েছিল। ও ও বাবা, অত শক্ত করে বেঁধো না মা। তোমার কাছে তো মনে হবে, এই জন্যই তো তোমাকে বললাম কেয়ারলেস। মেয়েরা যেদিন ফ্রক ছেড়ে শাড়ি পরে না, সেই দিন থেকে তাদের 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়। তাও তুমি জানো না কি অবাধ স্বাধীনতা তুমি দিয়েছ। আমার কাছে যতদিন আছে একটু হেসে খেলে বেড়াক না। জন্মের মতো কয়েদখানায় ঢুকতে তো হবেই। হেসে খেলে তো বেড়াচ্ছে, শেষকালে গড়াতে গড়াতে গোল্লায় না যায়। কোনো দিকেই তো তোমার চোখ নেই। কেন রে, লিলি তো বরাবর পরীক্ষায় ফার্স্ট হচ্ছে, গান, সেলাই, ঘরের কাজকর্ম শিখছে। তা কি বা বয়স, কতটুকুই বা পারে? তুমি মা বলেই এ কথা বলছো, কিন্তু আমার শাশুড়ি যখন আমার কাছ থেকে কড়ায় গন্ডায় কাজ আদায় করে নিতেন, আমার বয়সও তখন ওর মতোই ছিল। কিন্তু সে কথা হচ্ছে না। তুমি যে একেবারেই রাস আলগা করে দিয়েছো। মেয়ে যা খুশি করছে, যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে মিশছে। একটা কথা বলছি, প্রীতির সঙ্গে ওকে কি মিশতে দেওয়া উচিত? এমন কিছু নিকট আত্মীয় তো নয়। আজকালকার দিনে বাপ খুড়োর সঙ্গেই লোকে সম্পর্ক রাখে না, আর এ তো সেই কোন লতায় পাতায় এক সম্পর্ক। তুমি ভাবো তোমার মেয়ে কচি খুকিটি, কিচ্ছু বোঝে না। তোমাদের দিনকাল আর নেই গো মা। এখনকার মেয়েরা সব 12তেই বুড়ো, সব পারে ওরা। চোখ কান খোলা থাকলেই সব বুঝবে। মেয়েকে বিশ্বাস করবার একটা সীমা থাকা ভালো। শেষকালটায় একটা কিছু যদি হয়ে যায়, লোকে কিন্তু তোমাকেই দুষবে, নইলে আমার কি? বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায়। আমি তোমাদের সাথেও নেই, পাছেও নেই। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে অমলা দম নেওয়ার জন্য থামলে। সে থামা মাত্রই পিসিমা, তিনি ততক্ষণ ঘরের কোণে চক্ষু মুদ্রিত করে মালা জপছিলেন, কথাটা প্রায় লুফে নিয়ে বললেন, ঠিক বলেছিস অমি, ঠিক বলেছিস। সমস্ত মেয়ে পরের ছেলের সঙ্গে অত গুজুর গুজুর করতে যাওয়া কেন বাপু? এখন নাকি নিয়ম কানুন সব উল্টে গেছে। আমরা সেকেলে মানুষ বাপু, আমাদের চোখে এত শত ভালো লাগে না। বলে তিনি গভীর অর্থসূচক দীর্ঘশ্বাস ছাড়লেন। মা এতক্ষণে গাঙের ঠাঁই পেলেন। অমলার খোঁপায় কাঁটা গুজতে গুজতে তিনি বললেন, তুই কি খেপেছিস অমলা? প্রীতি বাহারি ভালো ছেলে, পরীক্ষায় বৃত্তি পেয়েছে। চেহারাখানা কি মিষ্টি, অথচ এমনি পোড়া কপাল ছেলেটার। মাটা মরে গেল, আর মা মরলে বাপ তো তালুই। যে যাই বলুক, প্রীতির সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে পারবো না। আহা, খারাপ ব্যবহার করতে বলছে কে? প্রীতি এখানে আসুক না, যত খুশি আসুক। তুমি আদর যত্ন করো, খাওয়াও দাওয়াও, লোকে ভালো বলবে। কিন্তু সব ভালো যার শেষ ভালো। কথাটা তখনকার মতো চাপা পড়ল। অমলা আবার বড় ঘুম কাতুরে। মা হলে কি হবে, মেয়ে মানুষ তো বটে। অমলার ওকালতিতে টাল সামলাতে পারবেন কেন? সুতরাং লিলি আর প্রীতি একদিন হঠাৎ আবিষ্কার করলে কি যেন একটা হয়েছে। কি যে হয়েছে তা ঠিক বুঝতে না পারলেও কিছু যে একটা হয়েছে সেটা ঠিক বুঝলো। এই তো সেদিন ওরা দুজনে বসে গল্প করছিল। হঠাৎ ছোটদি এসে জিজ্ঞেস করলে, কি আলাপ হচ্ছে তোমাদের? প্রশ্নটা নিতান্তই বেমানান। লিলি গম্ভীর মুখে জবাব দিলে, এই তো কত দেশ বিদেশের কথা। অমলা বললে, আমিও শুনি একটু দেশ বিদেশের কথা। মুখ্য সূক্ষ্ম মানুষ, কাজে লেগে যাবে। বলে গ্যাঁট হয়ে বসলেন। মহা মুশকিল। প্রেমের স্কুলে ওরা সবে ভর্তি হয়েছে। পাটের চাষ নিয়ে আলাপ করবার আর্ট এখনো ওদের আয়ত্ত হয়নি।
তাই খানিকক্ষণ এটা ওটা নিয়ে হাহা হিহি করার পর প্রীতির হঠাৎ মনে পড়ে গেল কাছেই এক বন্ধুর বাড়ি থেকে তার একখানা খাতা আনতে হবে। সেদিনকার মতো ওরা বেঁচে গেল, মানে মরে বাঁচল। কিন্তু রোজই এরকম হচ্ছে, দুদণ্ড নিরালায় বসে কথা কইতে পারে না ওরা। হাতের কাজ ছেড়ে লিলি একটু বসেছে কি মা ডাকলেন, লিলি একটু এদিকে আয় তো। সেলাই করতে হবে। বা ছোটদি প্রীতিকে ডাকলেন, প্রীতি একটু সাহায্য করো না, হাতের একটা এমব্রয়ডারি এঁকে দিতে হবে। কখনো বা পিসিমা নিতান্তই অযাচিত অনুগ্রহ করে তার তীর্থযাত্রার কাহিনী ওদেরকে শোনাতে বসতেন। এই গানে অনেক চাই কি একজন একজন করে সবাই জুটলেন, ঘর একেবারে সরগরম। লিলি মনের দুঃখে এক ফাঁকে উঠে গিয়ে বই খুলে বসে পড়ল। প্রীতি মুখের অম্লানতা বজায় রাখবার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার আছে কিনা এই নিয়ে আলোচনায় যোগ দিল। যদি একদিন দুজনায় শুধু আলাপ করতে পারত। কি বিশ্রী ছোটদিটা, পিসিমাটাও ভারী ফানি। এর বেশি মনে মনে ভাবলেও বলার সাহস ওদের হলো না। তাহলে এই তৎসত্ত্বেও ওরা একটু সুখী হতে পারত, কিন্তু সেটুকুও সময় হয় না। দুজনার বুকে হিমালয় পর্বত চেপে বসেছে। প্রীতি যদি সবার সামনে বলতে পারত, শোনো লিলি, তোমার সঙ্গে একটা কথা আছে। বা লিলি যদি আমাকে একটা অঙ্ক একটু বুঝিয়ে দাও না প্রীতিদা বলে হাত ধরে টেনে নিয়ে অন্য ঘরে নিয়ে যেতে পারত, তাহলে সবই জলের মতো সহজ হয়ে যেত। কিন্তু ওদের ধারণা পরস্পরকে ভালোবেসে ওরা পৃথিবী শুদ্ধ লোকের কাছে অপরাধী হয়ে আছে। তাই ওদের বড় ভয়, বড় কুণ্ঠা। একজন আরেকজনের সঙ্গে কথাও কয় না, যেন চেনেই না। ওরা জানে না লুকাবার চেষ্টা করতে গিয়েই ওরা আরো বেশি ধরা পড়ে যাচ্ছে। প্রীতির সবচেয়ে অবাক লাগে এই ভেবে যে ছোটদি ওকে রোজই আসতে বলেন এবং দেখা হলেই নানান আলাপ করেন। ওরা যা আশঙ্কা করে তা যদি সত্যি হতো, কপাল যদি পুড়েই থাকতো, তাহলে তো ছোটদি আর ওকে আসতে বলতো না, এমনভাবে আপ্যায়নও করতো না। অথচ সবই কেমন যেন বদলে গেছে, কিছুই আর আগের মতো নেই। প্রীতি ভাবে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারে না। ভাগ্যের হাতে তার সব সমস্যা তুলে দিয়ে আগেকার মতোই আসা যাওয়া করছে। এক সন্ধ্যায় নিচের ঘর অন্ধকার দেখে সে ভুল করলে রান্নাঘরে আগে খোঁজ না নিয়ে সোজা উপরে উঠে গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার বুদ্ধি খেলল। সামনের বড় ঘরটায় না গিয়ে কোণের যে ছোট ঘরটায় ঢুকলো সেটা লিলির ঘর। দায়ে পড়ে বেচারার সাহস হয়েছে। ঘরের আলো জ্বালা হয়নি, টেবিলের উপর একটা মোম জ্বলছে, আর খাটের উপর শুয়ে আছে। প্রীতির হৃৎপিণ্ড হঠাৎ ঠাস করে উঠল, এক বাড়ি দিয়ে তারপর যেন থেমে গেল। ও তো লিলি নয়, ছোটদি। ছোটদির চোখ বোজা, ঘুমুচ্ছে বোধ হয়। প্রীতি ফিরে যাচ্ছিল, এমন সময় পায়ের শব্দেই বোধ হয় অমলার চোখ খুলল। ডাকলো, প্রীতি নাকি? যাচ্ছ কোথায়? দরজার কাছে এসে প্রীতি থমকে দাঁড়ালো, যেন সে চুরি করতে এসে ধরা পড়েছে। সমস্ত কথা গুলিয়ে গেছে তার। ছোটদি আবার ডাকলেন, ওখানে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো না। আমার মাথাটা ধরেছে, চেঁচিয়ে কথা বলতে পারছি না। যেন তাকে কথা বলতেই হবে, এমন কেউ যেন মাথার দিব্যি দিয়েছে। প্রীতি সভয়ে খাটের পাশে গিয়ে দাঁড়ালো। ছোটদি কাঁধের বালিশটা একটু ঠিক করে নিয়ে বললেন, উফ, কি ভীষণ মাথা ধরা। কি যে কষ্ট পাচ্ছি তা বলার নয়। চুপচাপ এখানে শুয়েছিলাম, কারো সঙ্গে কথা কইতে ইচ্ছে করছে না। প্রীতি তড়িতে জবাব দিলে, আমি তাহলে যাই, আপনি ঘুমোন। না না, ঘুমোবো কি? এখন ঘুমোলে সারা রাত আর চোখ বুঝতে পারবো না।
মাথা ধরার ঘুমই হচ্ছে একমাত্র ওষুধ। অমলা বললে, এলে তো বাঁচতাম, কিন্তু এই এতক্ষণ ধরে সাধ্য সাধনা করছি। কার ঘুম, কোথায় ঘুম! উফ, সিঁড়ির আলোটা কি বিশ্রী লাগছে চোখে। দরজাটা একটু ভেজিয়ে দাও না গো। প্রীতি শেষ চেষ্টা করলে, আমি বরঞ্চ চলে যাই, আপনি ঘুমোবার চেষ্টা করুন। আর ঘুম না আসলে একটা অ্যাসপিরিন খেয়ে দেখতে পারেন। অমলা বললে, কাজ নেই বাপু, আমার অ্যাসপিরিন খেয়ে এমনিতেই হার্ট যথেষ্ট উইক আছে। তুমি এখানে একটু বসো না প্রীতি, দুদিন বাদেই তো চলে যাব, আর তোমাদেরকে বিরক্ত করব না। অদূর ভবিষ্যতে ছর্দি চলে যাবেন, খবরটা এতই শুভ যে আজকে একটু কষ্ট স্বীকার করতেই পারে প্রীতি। তাই দরজাটা ভেজিয়ে দিয়ে সে ফিরে এসে চেয়ারটাতে বসতে যাচ্ছিল, কিন্তু ছর্দি বারণ করলেন। বললেন, এইখানটা বসো প্রীতি, বলে হাত দিয়ে বালিশের পাশে একটুখানি জায়গা দেখিয়ে দিলেন। প্রীতি সসংকোচে সেখানে বসলে। ছর্দি একখানা হাত যেন দৈবাত তার হাতের উপর এসে পড়ল। বার দুই সেখানে একটু চাপ দিয়ে ছর্দি বললেন, বাহ, তোমার হাত তো ভারী নরম প্রীতি, একেবারে মেয়েদের হাতের মতো। বলে নরমত্বটা পরখ করবার জন্য আবার চাপ দিলেন। কি ঠান্ডা তোমার হাতখানা, বরফের মতো। বলে সেই হাত কপালের উপর রাখলেন। আমার মাথাটা একটু টিপে দাও না প্রীতি। না না, অত জোরে নয়, এমনি, বেশ, লক্ষ্মী ছেলে তুমি। প্রীতি বলতে যাচ্ছিল লিলিকে ডেকে আনি, ও আমার চেয়ে ভালো পারবে, কিন্তু ল পর্যন্ত বলেই থেমে গেল, পাছে ছর্দি কিছু মনে করে বসেন। একটু পরে ছর্দি ডাকলেন, প্রীতি। প্রীতি সসম্মানে জবাব দিলেন, বলুন। বলুন আবার কি, ভক্তির অথই পাথার যে, জানো তো অতি ভক্তি কিসের লক্ষণ। প্রীতি ঢোক গিললে। কি মনে করে ছর্দি হঠাৎ হেসে উঠলেন। প্রীতি, তোমার নামটি কিন্তু বেশ প্রীতি। অতিশয় ক্ষীণ কণ্ঠে প্রীতি জবাব দিল, সবাই তাই বলে। সব মেয়েরাই তাই বলে না প্রীতি, লজ্জা করো না, বলোই না। প্রীতি সমস্ত অন্তর মন কুঁকড়ে এতটুকু হয়ে গেল। ভাঙা ভাঙা ভাবে সে বলল, ছি ছি, এসব কথা আপনি কি বলছেন ছর্দি? না, তুমি বেজায় লাজুক। কত বয়স হয়েছে তোমার? 19। এই বয়সে একটু লজ্জা থাকা ভালো, কিন্তু মেয়েরা যদি বলেই থাকে অমনার দোষের কি কথা? শুধু নামেই তো তুমি প্রীতি নও, বাস্তবিকই প্রীতি। শুধু প্রীতি নও, রীতিমতো হ্যান্ডসাম। তারপর প্রীতিকে নিরুত্তর দেখে অমলা আবার বলল, সব মেয়েরাই এ কথা বলে না প্রীতি? প্রীতির ততক্ষণে হয়ে এসেছে। এই প্রসঙ্গ অবলম্বন করে ছর্দি যে কোথায় গিয়ে পৌঁছবেন তা ভেবে তার শরীরের রক্ত বরফ হয়ে গেল। ছর্দি কি চালাক আর কি খারাপ! একটা ছুতো করে তাকে আটকে রেখে তার মুখ দিয়ে বার করে নিতে চাইছেন যে লিলি প্রীতির ফাঁদে পা দিয়ে বসেছে, এখন আর এড়াতে পারবে না। এ বাড়িতে আসা তার বোধ হয় শেষ। এতক্ষণ যা একটু ঘোর কপট ছিল তাও ঘুচল। ছর্দি স্পষ্ট ভাষায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রীতি, কোনো মেয়ে তোমার প্রেমে পড়েনি? না। এই কথাটি বলতে গিয়ে প্রীতির গলা আটকে এলো। না? বলো কি, এমন সুন্দর চেহারা তোমার, না পড়ে পারে? 2-1 নয়, নিশ্চয় অনেকেই পড়েছে। থাক থাক, আমার কাছে নাই বা বললে। যে লাজুক তুমি, অমন যে হতে পারে সে তুমি জানো না। এমনও হতে পারে মেয়েদের মনের কথা জানবার ক্ষমতাই তোমার নেই, কিন্তু তুমি তোমার নিজের মনের কথা তো জানো। তুমি কখনো কোনো মেয়ের প্রেমে পড়োনি?
প্রীতির নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার ইচ্ছে হলো ছোটদির পায়ের উপর লুটিয়ে পড়ে চিৎকার করে কেঁদে ওঠে, যদি তার একটু করুণা হয়। ইস, একটু দয়া মায়া নেই ছোটদির? বলো না, কার সঙ্গে? আবদারের সুরে ছোটদি বললেন। ছোটদি কি চালাক, তাকে মিষ্টি কথায় ভোলাতে চান। কারোর সঙ্গে নয়। কথাটা বলে প্রীতি হাঁপাতে লাগলো। কারোর সঙ্গে নয়? একদিনের জন্যও নয়? আচ্ছা প্রীতি, কোনো মেয়েকে চুমু খাওনি তুমি? প্রীতি ভাবলে কখনো তার জন্ম না হলেই ভালো ছিল। এ প্রশ্নের উত্তরে কি করে সে না বললে তা সে নিজেও বুঝতে পারলে না। কখনো না, হতেই পারে না। পরের মুহূর্তেই আবার পারবে নাই বা কেন? ইচ্ছে হয়েছিল, সাহস হয়নি, পারোনি, তাই না? বলো না প্রীতি, চুমু খাওয়াতে দোষ কি? বিলেতে তো লোকে রাস্তায় চুমু খায়, তুমি একেবারে বোকা, তাই ঘাবড়ে যাও। মেয়েরা মুখে এমন আপত্তি করে, ওর নামই ইচ্ছে। সে আপত্তির মানে তুমি বোঝনি, তুমি কিচ্ছু জানো না দেখছি। বলে ছোটদি একখানা হাত কপালের উপর তুলে দিলেন। আচ্ছা প্রীতি, যদি কোনো মেয়ের মুখে আপত্তি না করে তাহলে তুমি পারো। যে ভীতু তুমি, নিশ্চয়ই পারবে না। আমি 10 টাকা বাজি রাখতে পারি তুমি পারবে না। এসো, তোমার সাহসের পরীক্ষা করা যাক। ধরো আমার কোনো আপত্তি নেই, পারবে আমাকে চুমু খেতে? ছোটদির হাতখানা দৈবাত প্রীতির গলার দিকে লাগলো। প্রীতির সমস্ত শরীর কাঠ হয়ে এসেছিল। যন্ত্রের মতো সে অমলার হাতখানা নামিয়ে উঠল। সঙ্গে সঙ্গে অমলা তড়াক করে উঠে বসল। ভারী আস্পর্ধা তোমার। তুমি ভেবেছ নাকি যে সত্যি সত্যি আমি তোমাকে? সবার কাছে রং চড়িয়ে এ কথা বলে বেড়াবে না। খবরদার, না হয় বলগে যাও, কেউ বিশ্বাস করবে না, উল্টে তোমাকেই ঠেস ধরবে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এ ঘর থেকে। না, যেও না। শোনো, বসো। থাক, না বসলেও চলবে। শোনো, আমি এতক্ষণ তোমার সঙ্গে তামাশা করছিলাম। আমারও তাই মনে হয়েছে। তোমারও তাই মনে হয়েছে না? তামাশা করবার আর লোক নেই আমার, না? ভারী বেয়াদপি। আমি তোমার সঙ্গে তামাশা করব? তামাশা? তামাশা কাকে বলে তুমি জানো? সব নিয়েই তোমার ফাজলামি। যাও তুমি এখান থেকে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। হতভম্ব হয়ে প্রীতি বেরিয়ে যাচ্ছিল। অমলা হঠাৎ ছুটে এসে হাত ধরে বলল, যেও না প্রীতি, রাগ করলে আমার উপর। সত্যি তুমি চমৎকার দেখতে। বলে সে প্রীতির হাতখানা নিজের গলায় জড়াতে যাচ্ছিল। প্রীতি জোর করে নিজের হাত ছাড়িয়ে নিলে। হঠাৎ অমলা তীক্ষ্ণ চিৎকার করে সারা বাড়ি কাঁপিয়ে তুলল। চৌকাঠের কাছে এসে প্রীতি থমকে দাঁড়াতে বাধ্য হলো। ছুটে এলেন মা, ছুটে এলেন পিসিমা। কাঁপতে কাঁপতে লিলি এলো। তার বুকের উপর যেন ঢেকির পাড়া পড়ছে। অমলা তখন খাটের উপর লুটিয়ে আকুল হয়ে কাঁদছে। মা জিজ্ঞাসা করলেন, কি কি হয়েছে? অশ্রুসিক্ত কণ্ঠে অমলা বললে, ওই ওই প্রীতি, ওই ছেলেটা, মা মা ও আমাকে। বাকি কথাটা বলতে অমলার লজ্জা লাগলো। রোদনে, তিরস্কারে, বিলাপে, অভিশাপে মিশে যে তুমুল সুর শুরু হলো, প্রীতি তাতে একটি কথাও বলতে পারল না। বললেই বা কে শুনত? শুনলেই বা কেই বা বিশ্বাস করত? যে একজন করত তাকেও বলা হলো না। লিলি সমস্ত রাত কাঁদলে। ইহজীবনে তাকে আর দেখবে না বলে নয়, তার চেয়েও বড় ও নিষ্ঠুর এক দুঃখে। সে কথা কাউকে বলা যায় না, সে কথা স্বপ্নে ভাবাও যায় না। প্রীতি সমস্ত রাত রাস্তায় ঘুরে বেড়ালো। ইহজীবনে ওকে আর দেখতে পাবে না বলে নয়, লিলি যে কারণে শোক করবে তা প্রীতিকে আর দেখতে পাবে না বলে নয় এই শোকে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন।
তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।